নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট 30 পেডাগজি কোয়েশ্চেন্স আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর ভিডিওটা শুরু করার আগে আপনাদের প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন যাতে স্কিপ না হয়। কেননা এই ভিডিওতে আমি প্রত্যেকটা কোয়েশ্চেন পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড রাখার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা কোয়েশ্চেনই এক্সামে আসার এতটাই পসিবিলিটি রয়েছে যে আপনারা যখনই দেখবেন ভিডিওটা তখনই বুঝতে পারবেন। তো শুরু করছি আর কথা না বাড়িয়ে আজকের প্রথম কোয়েশ্চেন দিয়ে আজকের ভিডিও। কোন সময়ে শিশুরা প্রকৃত জ্ঞান লাভ করতে সক্ষম হয়? তো মনে রাখবেন, যখন শিশুরা নিজে থেকে অভ্যাস করে, অর্থাৎ যখন শিশুরা কোনো বিষয় নিজে থেকে অভ্যাস করবে বা নিজে থেকে কোনো কিছু শিখবে, তখন কিন্তু তার মধ্যে প্রকৃত জ্ঞান সেটা সে লাভ করতে সক্ষম হয়ে যাবে। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কোন অভ্যাসটি একজন শিশুর মধ্যে বেশি পরিমাণে পাওয়া যায়। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। দেখবেন আপনারা ক্লাসে গেলে কিংবা আমাদের দৈনন্দিন জীবনেও আমরা যখনই শিশুর সঙ্গে কথোপকথন করি বা শিশুর সঙ্গে আমরা কথা বলি, তখনই একটা জিনিস লক্ষ্য করতে পারি, সেই জিনিসটা হলো অন্যকে নকল করা। অর্থাৎ দেখবেন শিশুরা অন্যকে কপি করা কিংবা নকল করা, সেই সমস্ত বিষয়গুলো তাদের মধ্যে বেশি পরিমাণে লক্ষ্য করতে পাওয়া যায়। তারপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে একজন নতুন শিক্ষক হিসাবে শ্রেণীতে পড়াতে আপনি কোন বিষয়টির প্রতি মনোযোগ দেবেন। তো একজন নতুন শিক্ষক হিসাবে আপনি নিযুক্তি পেলেন এবং সেখানে গিয়ে আপনাকে যে বিষয়টির প্রতি আপনাকে সবচেয়ে আগে মনোযোগ দিতে হবে, সেটা হলো প্রতিটি ছাত্রদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলবেন। প্রতিটি ছাত্রের সঙ্গে আপনাকে ব্যক্তিগতভাবে কথা বলতে হবে। তার অবস্থান কিংবা তার নাম, এই সমস্ত বিষয় আদি আপনাকে ভালোভাবে দেখতে হবে। ঠিক আছে? তো এবার আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে শিক্ষা হলো মানুষের সহজাত ক্ষমতাগুলোর স্বাভাবিক সামঞ্জস্যপূর্ণ এবং ক্রমান্বয়মূলক বিকাশ। কথাটি কে বলেছেন? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই আপনারা সেটা মাথায় রাখবেন। শিক্ষা হলো মানুষের সহজাত ক্ষমতাগুলোর স্বাভাবিক সামঞ্জস্যপূর্ণ এবং ক্রমান্বয়মূলক বিকাশ। কথাটি বলেছিলেন পেস্তালত্সি। ঠিক আছে? পেস্তালত্সি কিন্তু এই উক্তিটি করেছিলেন। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ফ্রয়েবেলের সম্পূর্ণ নাম কি? তো মনে রাখবেন, ফ্রয়েবেলের সম্পূর্ণ নাম ফ্রেডারিক ফ্রয়েবল। আপনারা অবশ্যই অনেকেই জানেন এই কোয়েশ্চেনের আনসার, আর অনেকেই জানেন না। যারা জানেন না অবশ্যই সেটা জেনে নেবেন। এটা সঠিক আনসার হলো ফ্রেডারিক ফ্রয়েবল। তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এবং এক্সামে আসার অনেকটাই কমনযোগ্য, তাই আমি এখানে তুলে ধরছি। পাইপলাইন থিওরিতে কাকে শিক্ষার আধার রূপে বিবেচনা করা হয়? তো মনে রাখবেন, পাইপলাইন থিওরিতে শিক্ষার আধার রূপে বিবেচনা করা হয়। এখানে পাইপলাইন বলতে সেখানে এই যে পাইপলাইন, এই পাইপলাইন রূপে কাজ কে করে থাকে? শিক্ষক করে থাকে। ঠিক আছে? শিক্ষক কি করে? ওই পাইপলাইনের মাধ্যমে জ্ঞান সরবরাহ করে এবং সেই পাইপলাইনের মধ্যে দিয়ে সেই জ্ঞানটা কোথায় প্রবেশ করে? সেটা ছাত্রছাত্রীদের মধ্যে বা শিক্ষার্থীদের মধ্যে প্রবাহিত হয়। ঠিক আছে? সেই কারণে এই থিওরিকে পাইপলাইন থিওরি বলা হয়ে থাকে। তো এখানে সবচেয়ে কাকে শিক্ষার আধার রূপে বিবেচনা করা হয়? সেটা শিক্ষককে বিবেচনা করা হয়ে থাকে। তারপর আমরা 7 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে কার মতে শিক্ষা হলো একটি ত্রিমুখী প্রক্রিয়া? অর্থাৎ শিক্ষাকে ত্রিমুখী প্রক্রিয়া হিসেবে বিবেচনা করেছেন কে? জন ডিউই কিন্তু শিক্ষাকে ত্রিমুখী প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন। তারপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পাঠ্যক্রম শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে? তো পাঠ্যক্রম মনে রাখবেন একটা ল্যাটিন শব্দ থেকে উৎপত্তি হয়েছে। সেই ল্যাটিন শব্দের নাম কুরিরি। কুরিরি হলো পাঠ্যক্রম শব্দটি। কুরিরি ল্যাটিন শব্দ থেকে কিন্তু পাঠ্যক্রম শব্দটার উৎপত্তি হয়েছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে পাঠ্যক্রম বা কারিকুলাম শব্দের মূল কথা কি? পাঠ্যক্রম বা কারিকুলাম শব্দের মূল কথা সেটা হলো নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য পথ। অর্থাৎ নির্দিষ্ট লক্ষ্যে আমরা যে পৌঁছবো, সেই লক্ষ্যে পৌঁছানোর যে পথ বা যে রাস্তা, সেটাই হলো পাঠ্যক্রম বা কারিকুলাম শব্দের মূল কথা। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কার মতে পাঠ্যক্রম বাস্তব জীবনের প্রতিফলন ঘটায়? তো কার মতে পাঠ্যক্রম বাস্তব জীবনের প্রতিফলন ঘটায়? সেটা হলো কিলপেট্রিক এর মতে কিন্তু পাঠ্যক্রম কি করে একজন ব্যক্তির জীবনের প্রতিফলন ঘটাতে ব্যক্তিকে যথেষ্টভাবে সাহায্য করে থাকে। তারপর
আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে কার মতে শিক্ষক হলেন পরিচালক ও নির্দেশক। অর্থাৎ সেখানে শিক্ষককে কিন্তু পরিচালক ও নির্দেশক রূপে দেখিয়েছেন কে? জন ডিউই। জন ডিউই কিন্তু শিক্ষককে পরিচালক ও নির্দেশক রূপে দেখিয়েছেন। তারপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেনের দিকে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এবং পুরোপুরি এক্সাম ওরিয়েন্টেড। কোন শিক্ষার ক্ষেত্রে একজন শিক্ষক ফ্যাসিলিটেটর, কমিউনিকেটর ও মেডিয়েটর হিসেবে ভূমিকা পালন করে? মেডিয়েটর হিসেবে ভূমিকা পালন করে কে? বহুমুখী শিক্ষার ক্ষেত্রে কিন্তু একজন শিক্ষক ফ্যাসিলিটেটর, কমিউনিকেটর ও মেডিয়েটর হিসেবে ভূমিকা তার পালন করে থাকেন। তারপর আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে গতানুগতিক পাঠ্যক্রমে শিক্ষার্থীর কোন বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়? তো গতানুগতিক পাঠ্যক্রমে শিক্ষার্থীর কোন বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়? সেটা কিন্তু তার পুরোপুরি বৌদ্ধিক বিকাশের উপর তার গুরুত্ব দেওয়া হয় থাকে। খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, প্রত্যেকটা কোয়েশ্চেনের এগেনস্টে আমি যে কোয়েশ্চেনগুলোর এগেনস্টে স্টার মার্ক পুট করে দিচ্ছি, অবশ্যই সেগুলো মনে রাখবেন। প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট এবং এক্সাম ওরিয়েন্টেড। আমি সেই কারণেই আপনাদেরকে আমি প্রত্যেকটা ভিডিওর এগেনস্টে আপনাদেরকে স্টার মার্ক পুট করে দিয়েছি। তো সেগুলো কিন্তু অবশ্যই একটু কষ্ট করে আপনাকে মনে রাখতে হবে। তারপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থককে। অর্থাৎ শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে সমর্থন করেছেন এমন কয়েকজন এর নাম লিখতে বলেছে। এখানে হেগেল, রস, তারপর জন ডিউই, এই প্রমুখেরা হলেন কিন্তু শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সমর্থক। শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যকে তারা সমর্থন করে থাকেন। এবার আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থককে। ব্যক্তিতান্ত্রিক সমর্থক দেখলাম, এবার আমরা দেখব সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থক কারা কারা রয়েছেন। পার্সিনান, সক্রেটিস, বার্ট্রান্ড রাসেল এরা হলেন কিন্তু শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সমর্থক। এক্সামে কিন্তু অনেকগুলো নাম আসতে পারে, তাই আমি সেক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা প্রত্যেকটা নাম সেক্ষেত্রে মনে রাখবেন, যাতে করে যেই নাম আসুক না কেন আপনারা একটু বুদ্ধি খাটিয়ে আনসারগুলো চুজ করতে পারেন। তারপর আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শিক্ষার মূল উপাদান কয়টি? তো মনে রাখবেন শিক্ষার মূল উপাদান হলো 4টি। আমি সেই জায়গাতে আপনাদেরকে বলে দিই শিক্ষার মূল উপাদানগুলো কোনগুলো। সেগুলো হলো শিক্ষক, তারপরে ছাত্রছাত্রী বা শিক্ষার্থী যারা রয়েছেন তারা, তারপরে শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে রয়েছে কি শিক্ষক, ছাত্রছাত্রী, শিক্ষা প্রতিষ্ঠান, আর রয়েছে কি আরও একটা রয়েছে, এটা আমি সঠিক মনে করতে পারছি না। এই 4টা রয়েছে, ঠিক আছে? শিক্ষক, শিক্ষার্থী আর শিক্ষা প্রতিষ্ঠান, আরও একটা রয়েছে, টোটাল 4টা রয়েছে, ঠিক আছে? শিক্ষার মূল উপাদান হলো 4টা। এই এখন আমি এক্স্যাক্টলি এই 3টা মনে করতে পারছি, একটা মনে করতে পারছি না। তো একটু আপনারা বুঝে নেবেন, বা যদি আপনাদের কাছে থাকে অবশ্যই সেটা একটু স্টাডি করে নেবেন। তারপর 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষা মূলত কি? তো শিক্ষা মূলত হলো কি? শিক্ষা মূলত হলো একটি প্রসেস কিংবা প্রক্রিয়া। অনেকবার কিন্তু এক্সামে এইরকম কোয়েশ্চেন ঘুরিয়ে আসে, শিক্ষা মূলত কি, তো প্রক্রিয়া বা বিভিন্ন ধরনের এখানে অপশনগুলো এমনভাবে প্রস্তুত করা থাকে দেখলেই মনে হবে যে প্রথম উত্তরটা হয়ে যাবে, নতুবা দ্বিতীয় নম্বর উত্তরটা হয়ে যাবে। তো আনসার চুজ করার ক্ষেত্রে আপনাদেরকে আমি বারবার বলছি একটু সতর্কতা অবলম্বন করবেন এবং একটু বুঝে আপনাদের আনসারগুলো সিলেকশন করতে হবে। তো শিক্ষা মূলত হচ্ছে একটি প্রক্রিয়া বা একটা প্রসেস। তারপর আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শিক্ষার মনোবিজ্ঞানিক দিকের প্রতি প্রথম দৃষ্টি আকর্ষণ কে করেন? শিক্ষার মনোবিজ্ঞানিক দিকের প্রতি প্রথম যিনি দৃষ্টি আকর্ষণ করেছিলেন ওনার নাম হলো পেস্তালোসি। পেস্তালোসি কিন্তু শিক্ষার মনোবিজ্ঞানিক দিকের প্রতি প্রথম তার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তারপর আমরা 19 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে শিক্ষার প্রধান উপাদান রূপে কাকে গণ্য করা হয়ে থাকে? শিক্ষার প্রধান উপাদান রূপে কাকে গণ্য করা হয়ে থাকে? তাকে কিন্তু শিশুকে কিন্তু শিক্ষার প্রধান উপাদান রূপে গণ্য করা হয়। তারপর আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে রুশো ছিলেন একজন চিন্তাবিদ। তারপর আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে রুশো কোন দেশের নাগরিক ছিলেন? তো মনে রাখবেন আমরা অনেকেই জানি আবার অনেকেই জানি না, অবশ্যই যারা জানেন না অবশ্যই মনে রাখবেন রুশো ছিলেন কিন্তু ফরাসি দেশের একজন কি চিন্তাবিদ। তারপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে শিক্ষা বিজ্ঞানের কোন যুগে মনোবিজ্ঞানকে চেতনার বিজ্ঞান রূপে গণ্য করা হতো? তো চেতনার মনোবিজ্ঞান রূপে শিক্ষাকে মানা হতো বা দেখা হতো সেটা কিন্তু মধ্যযুগে কিন্তু চেতনার বিজ্ঞান রূপে শিক্ষাকে কিন্তু ট্রিট করা হতো। তারপর আমরা মুভ করছি 23 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে শিক্ষা বিজ্ঞানের কোন যুগে মনোবিজ্ঞানকে আচরণের বিজ্ঞান রূপে গণ্য করা হয়? এবং বর্তমান যুগে অর্থাৎ আধুনিক যুগে শিক্ষাকে কিন্তু আচরণের বিজ্ঞান রূপে গণ্য করা হয়ে থাকে, আর মধ্যযুগে সেটাকে চেতনার বিজ্ঞান রূপে দেখা হতো। এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যেটা এক্সামে আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে, তাই আমি বারবার আপনাদেরকে বলছি এটা অবশ্যই মনে রাখবেন।
স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড শিক্ষার এই নীতিটিকে কোন যুগে অধিক প্রাধান্য দেওয়া হতো? তো স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড অর্থাৎ এটি শাস্তির সঙ্গে জড়িয়ে রয়েছে। আগেকার সময় সাধারণত প্রাচীন যুগে সেটাকে কী রূপে দেখা হতো? শাস্তিটাই কিন্তু ছিল মুখ্য, সেখানে শিক্ষকরাই ছিলেন প্রধান, অর্থাৎ সর্বক্ষেত্রে তারাই ছিলেন প্রধান। সেখানে আপনার শিক্ষকরা ছাত্রছাত্রীদের সঙ্গে কী রূপে ব্যবহার করতেন না? বন্ধু বান্ধব রূপে তাদের সঙ্গে ট্রিট করতেন না, বন্ধু বান্ধব হতেন না। এখনকার সময়ে কী হতো, মানে শিক্ষকরা ছাত্রছাত্রীদের সঙ্গে বন্ধু বা দার্শনিক রূপে বিহেভ করে থাকেন। কিন্তু আগেকার সময়ে দেখা গেছে যে প্রাচীন যুগে তারা কি করতে পারতো না, তাদের বন্ধু তো দূর, সেখানে কিন্তু শিক্ষকরাই প্রধান ছিলেন। শিক্ষকরা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানটাকে ক্যাপচার করে রাখতো এবং সেখানে কিন্তু শাস্তিটাকে মুখ্য হিসাবে রাখা হতো। সেটা কিন্তু স্পেয়ার দ্য রড, সেই কারণে স্পেয়ার দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড শিক্ষার এই নীতিটি কোন যুগে আধিক্য প্রাধান্য দেওয়া হতো? অর্থাৎ শাস্তিকে কিন্তু তখন সেই যুগে প্রাধান্য দেওয়া হতো, সেটা হলো প্রাচীন যুগে ছিল। বর্তমান যুগে কিন্তু, অর্থাৎ আধুনিক যুগে এই সমস্ত কিছু সব কিছু মুছে দেওয়া হয়েছে। 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ম্যাকডুগাল ছিলেন একজন। ম্যাকডুগাল কে ছিলেন? ম্যাকডুগাল ছিলেন মনোবিজ্ঞানী। 2022-তে এরকম অনেকটা কোয়েশ্চেন এসেছিল যেগুলো আমরা কিন্তু বারবার পড়ি, ঠিক আছে? প্রত্যেকটা জায়গায় আমরা এই কোয়েশ্চেনগুলো পাই। ম্যাকডুগাল ম্যাকডুগাল, দার্শনিক, এই সমস্ত আমরা অনেকগুলো পাই, শিক্ষাবিদ পাই, কিন্তু পড়ে নর্মালি আমরা পড়ে যাই, কিন্তু এগুলোকে রিকল করার জন্য একবারও চেষ্টা করি না। সেই কারণে এই 2022 এর যে টেট এক্সামটা হয়েছে সেখানে অনেকজন এই কোয়েশ্চেনগুলোতে আটকে গেছেন। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা এই কোয়েশ্চেনগুলো একটু ডিপলি স্টাডি করবেন আর ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। ম্যাকডুগাল ছিলেন কিন্তু একজন মনোবিজ্ঞানী। তারপর আমরা মুভ করছি 26 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা আছে ভ্রূণ অবস্থা থেকে শেষ স্তর পর্যন্ত কাকে ভিত্তি করে শিক্ষাদান সম্পন্ন করা হয়? তো ভ্রূণ অবস্থা থেকে শেষ স্তর পর্যন্ত যাকে ভিত্তি করে শিক্ষাদান সম্পন্ন করা হয় সেটা হলো মনোবিজ্ঞানকে কিন্তু ভ্রূণ অবস্থা থেকে শেষ স্তর পর্যন্ত ভিত্তি করে শিক্ষাদানটা প্রদান করা হয়ে থাকে। তারপর আরও একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, যেটা হচ্ছে জগ অ্যান্ড মক থিওরিতে কাকে সর্বোচ্চ স্তরে রাখা হয়? তো মনে রাখবেন, জগ অ্যান্ড মক থিওরিতে শিক্ষক কিন্তু সর্বোচ্চ স্তরে রাখা হয়ে থাকে। তারপর আবার আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে জগ অ্যান্ড মক থিওরিতে কাকে সর্বনিম্ন স্তরে রাখা হয়? তো জগ অ্যান্ড মক থিওরিতে শিক্ষার্থীকে কিন্তু কী করা হয়? সর্বনিম্ন স্তরে রাখা হয়। কেন? জগ অ্যান্ড মগ থিওরিটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। জগ অ্যান্ড মগ, অর্থাৎ আমরা জগ থেকে, জগের মধ্যে সাধারণত জল কী হয়? বেশি পরিমাণে থাকে, এবং মগের মধ্যে জল সাধারণত কম পরিমাণে থাকে। অর্থাৎ জগ হলো এখানে শিক্ষক, মানে শিক্ষকের মাথাতে প্রচুর পরিমাণে জ্ঞান রয়েছে, সেই জ্ঞানটা তিনি ঢেলে দেন কাকে? শিক্ষার্থীকে, অর্থাৎ মগের মধ্যে ঢেলে দেন। মগকে কিন্তু এখানে শিক্ষার্থীর সঙ্গে তুলনা করা হয়েছে, মগের মধ্যে ঢেলে দেন। তো এখানে জগ অ্যান্ড মগ থিওরি যেটা, সেখানে সর্বনিম্ন স্তরে রাখা হয়েছে শিক্ষার্থীকে এবং সর্বোচ্চ স্তরে যাকে রাখা হয় সেটা হলো শিক্ষককে। তো মনে রাখবেন এটা। তারপর 29 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিকের নাম করো। শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক হলো সক্রিয়তাবাদ, ঠিক আছে? সক্রিয়তাবাদ হলো শিক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সামাজিক সংগঠনের সবচেয়ে স্থায়ী এবং ব্যাপক প্রভাব বিস্তার করে একজন ব্যক্তির জীবনে সেটি হলো। তো সামাজিক যে সংগঠন, সেই সংগঠনের মধ্যে সবচেয়ে স্থায়ী এবং ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে একজন ব্যক্তির জীবনে, সেটি হলো ওই ব্যক্তির পরিবার। পরিবার কিন্তু একজন ব্যক্তির জীবনে স্থায়ী এবং ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। তো এই ছিল পেডাগজি থেকে বাছাই করা 30 মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড এবং ইউনিক পেডাগজি কোয়েশ্চেন্স। আশা করছি এই 30 পেডাগজি কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান এই কামনাই করছি। আবারও সবাইকে ধন্যবাদ।